আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবিকে বলছি সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বে প্রাণহানি 1,85,000-এর কাছাকাছি। যুক্তরাজ্যে সদ্য উদ্ভাবিত টিকা আজ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। করোনার উপসর্গে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 2 নারীর মৃত্যু। বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ অনেকে আক্রান্ত। শেখ হাসিনার গুণেই দুর্যোগ মোকাবিলায় সাফল্য বলেছেন কাদের। ধনীদের জন্য স্পেশাল হাসপাতাল অসাংবিধানিক, অভিযোগ রিজভি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। করোনা মহামারীতে বিশ্বের দেশে দেশে মৃতের সংখ্যা 1,84,000 ছাড়িয়েছে। আক্রান্ত 26,38,000-এর ওপরে। এদিকে যুক্তরাজ্যে সদ্য উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে আজ। করোনায় মৃতের সংখ্যায় শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 22 জন মারা গেছেন। বুধবার 24 ঘন্টায় মারা যান 2,500-এর বেশি। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে 47,681 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত 8.5 লাখের কাছাকাছি। ইউরোপে করোনায় মৃত্যুর মিছিল কিছুটা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার ফ্রান্সে 544, ইতালিতে 437, স্পেনে 435 আর জার্মানিতে 229 জন মারা গেছেন। যুক্তরাজ্যে আরও 763 জন সহ মৃতের সংখ্যা 18,100 জনে দাঁড়িয়েছে। চীনে নতুন করে 10 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আবারও করোনা বিস্তারের জন্য চীনে ফেরত যাওয়া প্রবাসীদের দিয়ে ইঙ্গিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্য টানা 8 দিনের মধ্যে কেউ মারা না যাওয়ার দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনে। এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা টিকা মানবদেহে প্রয়োগ শুরু হবে আজ। পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে এবছরের সেপ্টেম্বরের মধ্যে 10 লাখের বেশি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছেন গবেষকরা। প্রকল্পটির সফল বাস্তবায়নে অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য 24 মিলিয়ন এবং ইম্পেরিয়াল কলেজের জন্য $27 মিলিয়ন বরাদ্দ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 2 জন নারী মারা গেছেন। এদিকে গাজীপুরে নতুন করে চিকিৎসক, নার্স সহ 48 জন, চট্টগ্রামে এক ডাক্তার সহ 3 জন, বগুড়ায় 7 জন সহ আক্রান্ত হয়েছেন। ফরিদপুরেও করোনা শনাক্ত হয়েছে 1 জনের। করোনা সন্দেহে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি গ্রামে মারা গেছেন আরেক নারী। এ ঘটনায় তার বাড়ি সহ আশেপাশের 5টি বাড়ি লকডাউন করেছে পুলিশ। গাজীপুরে আরও 48 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 317 জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকও রয়েছেন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কাপাসিয়ার একটি প্রাইভেট হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বগুড়ায় 7 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে 13 জনকে ভর্তি করা হয়েছে। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন। গত 10-15 দিন আগে তারা বগুড়ায় গ্রামের বাড়িতে ফেরেন। এদিকে চট্টগ্রামে নতুন করে এক ডাক্তার সহ 3 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন 5 জন। কক্সবাজারে নারায়ণগঞ্জ থেকে যাওয়া এক মাছ ব্যবসায়ীরও করোনা শনাক্ত হয়েছে। শহরের টেকপাড়ার বসতবাড়ি ও আশপাশ লকডাউন করেছে প্রশাসন। বাড়ির 6 সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরে আরও 1 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, নাটোর ও পটুয়াখালী থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মীরা। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার মাসুদ আহমেদের শরীরের কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ফোকাল পারসন ডাক্তার ফরিদ উদ্দিন। তিনি জানিয়েছেন তার ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
আরেকটি বিষয়ে তিনি জানিয়েছেন খুলনায় করোনা আক্রান্ত যে 2 শিশু রয়েছে তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদের সাথে। তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় খুলনায় নতুন করে কোনো হোম কোয়ারেন্টিনে কাউকে আনা হয়নি। ময়মনসিংহ জেলায় করোনার প্রাদুর্ভাব এবং সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে সচেতন হচ্ছে না। অর্থাৎ প্রতিদিনই রিক্সা, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল সহ সর্বোচ্চ সাধারণের যে চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে, তাদের চেকপোস্ট এবং টহলকে ফাঁকি দিয়ে কিন্তু রাস্তায় দেদারসে মানুষ কিন্তু বেরিয়ে আসছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে একজন চিকিৎসক সহ 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 43 জনে। তবে সামাজিক সংক্রমণের এই পর্যায়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি, তবে 43 জন নতুন করে শনাক্ত হয়েছেন। এর ফলে পুরো জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 542-এ। তবে মারা না গেলেও গত 24 ঘন্টায় 2 জন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ শহরের শিমরাইল এবং চিটাং রোড এলাকা থেকে। করোনা সন্দেহে তাদের 2 জনের স্যাম্পল কালেকশন করা হয়েছে, যার ফলাফল পেতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন আমাদের। এদিকে 300 শয্যা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে 2টি হটলাইন চালুর মাধ্যমে। আজ সকালে পর্যন্ত তারা 144 জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছেন। বর্তমানে টোটাল হোম কোয়ারেন্টাইনে আছে 1031 জন। তার মধ্যে ছাড়পত্র পেয়েছে মাত্র 248 জন। এখন বর্তমানে আছে 669 জন। নাটোরের করোনা নির্দেশনা উপেক্ষা করেই শহরে বাড়ছে জনসমাগম। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মানুষ ঢুকে পড়ছে শহরের ভিতরে। এছাড়া কেউ কেউ পুলিশকে বোকা বানানোর জন্য যানবাহন ব্যবহার করছে নানা প্রতিষ্ঠানের স্টিকার। শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসানো থাকলেও তল্লাশি চালানো হচ্ছে না সেভাবেই, শুধু ফিরিয়ে দিচ্ছে রিক্সা ও ভ্যানকেই। এছাড়া গত 24 ঘন্টায় নাটোরে মোট 13টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালেও এ যাবৎ পর্যন্ত ফলাফল হাতে পাননি জেলা সিভিল সার্জন অফিস। পটুয়াখালীর দুমকি উপজেলায় আরও 2 জন কোভিড-19 পজিটিভ এসেছে। তারা হচ্ছেন পটুয়াখালীর দুমকিতে যিনি মারা গিয়েছেন তার বাবা এবং বোন বলে জানিয়েছেন পটুয়াখালী সিভিল সার্জন। এতে করে পটুয়াখালীতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 13 জন এবং এই 13 জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া পটুয়াখালীর সর্বশেষ যে তথ্য রয়েছে সেটা হচ্ছে যে পটুয়াখালীতে মোট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 1247 এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 44 জনকে, ছাড় দিয়েছেন 859 জনকে। সরকারের নানা পদক্ষেপের মধ্যেও রাজধানীতে ব্যক্তিগত যান চলাচল বেড়ে চলছে। সকাল থেকেই ঢাকার রাজপথে প্রচুর হালকা ও ব্যক্তিগত যানবাহন চলতে থাকে। রাস্তায় অযথা ঘোরাফেরা এবং বিভিন্ন অজুহাতে বের না হতে পান্থপথ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি দল। তারা প্রতিটি গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জানতে চায়। প্রয়োজনীয় কাজে বের না হলে কাউকে যেতে দেয়নি সেনাবাহিনী। এ সময়ে রাস্তায় অযথা ঘোরাফেরা করায় কয়েকজনকে দাঁড় করিয়ে রাখা হয়, আর বের হবে না মর্মে মুচলেখা দেওয়ার পর তাদের পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হয়। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। যাত্রাবাড়ি এলাকায় প্রচুর রিক্সা ও সিএনজি চলেছে সকাল থেকে। ফুটপাতে বসেছে বিভিন্ন দোকান। পুলিশের ধাওয়ায় সরে গেলেও পরে আবার বসে যায় তারা। এমন একটা প্রেক্ষাপট যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, তারপরও অলি গলির চোরা পথ দিয়ে অটোরিকশাগুলো ঢোকার চেষ্টা করে, ওইটা আমরা প্রতিহত করার চেষ্টা করতেছি এবং সাধারণ মানুষকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি বারবারই, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে পারতেছে না। এই সচেতনতা তো নিজেকে নিতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, কারওয়ান বাজারে এই মুহূর্তে লোকজনের উপস্থিতি আর যান চলাচল কেমন দেখছেন? জনি, গতকালকে সাধারণ যে ছুটিটি চলমান ছিল সেটি বাড়িয়ে 5 মে পর্যন্ত করা হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই আমরা সড়কে যেটি দেখেছি যে মানুষ এবং যানবাহন উভয়েরই উপস্থিতি আজকে বেড়েছে। আপনি আমার পেছনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে কারওয়ান বাজারের দিকে যে রাস্তাটি এসছে, এই রাস্তায় আপনি দেখবেন যে প্রচুর মানুষ এবং প্রচুর যানবাহন আজকে চলাচল করছে। মানে মূলত আমরা যেটি বলতে পারি যে গণপরিবহন বলতে বাস যেটি আমরা বুঝি, সেই বাস ছাড়া সব ধরনের যানবাহন চলছে। রিক্সা, মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস,
প্রাইভেট কার, অফিসিয়াল যেই সমস্ত গাড়ি আছে সবগুলোই চলছে। একরকম বলা যায় যে শুধু বাস ছাড়া আর সকল যানবাহন চলছে এবং সাধারণত এই ছুটিটি বাড়ানো হয়েছে সেটি হচ্ছে যে করোনার যে সংক্রমণ সেটি রোধ করার জন্যে, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব এটি বজায় রাখার জন্য। কিন্তু বাস্তবে যেটি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটে প্রচুর মানুষ এবং যে কোনো জায়গায় তল্লাশি যেটি হচ্ছে পুলিশের বা বাংলাদেশ সেনাবাহিনীর, সেই সমস্ত তল্লাশিতেও আমরা দেখছি যে প্রচুর যানবাহন তারা আটকাচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন। কিন্তু বাস্তবে যেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে তারা যে কোনো ধরনের অজুহাত দেখাচ্ছেন বা এই প্রয়োজন বা বাজারের প্রয়োজন বা ওষুধের প্রয়োজন, বিভিন্ন ধরনের কথা বলছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এগুলোকে আবার পরখ করে দেখছেন যে কোনটি আসলে সত্য, কোনটি মিথ্যা। এটির উপরে নির্ভর করে অনেককে ঘুরিয়ে দিচ্ছেন, ফেরত পাঠাচ্ছেন। আর এই কারণ বাজারের যেহেতু এই অঞ্চলটিতে বাজারেরও অবস্থানও রয়েছে, সেই ক্ষেত্রে এই অঞ্চলে অনেকে বাজার করতে আসেন, যার ফলে এই অঞ্চলে গাড়ি এবং অনেক কিছুই বেশি বেশি দেখা যাচ্ছে। আর কারণ বাজারের মোড়ে যেটি নিয়মিত দেখা যায় সেটি হচ্ছে যে রাইড শেয়ারিংয়ের অনেক সার্ভিস রয়েছে। সেই রাইড শেয়ারিংয়ের যারা আছেন তাদেরকেও আমরা দেখছি এখানে তারা অবস্থান করছেন এবং সেই অবস্থান করে রাইড শেয়ারিং যারা করেন সেই তাদের কাজটিও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে একরকম অন্যান্য সময়ে, সাধারণত অন্য সময় শুক্রবারে যেরকম কিছুটা যানবাহনের পরিমাণ কম থাকে কিন্তু মানুষজনের চলাচল থাকে, যানবাহনের চলাচল থাকে, আজকে আমরা সড়কে সেই ধরনের পরিস্থিতি দেখি। জি দীপন, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় সাফল্য পাচ্ছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স করেন ওবায়দুল কাদের। এই সংকটকালে যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, যারা কর্ম হারিয়ে দিশেহারা অবস্থায় আছেন তাদের বাড়ি গিয়ে ত্রাণ দিতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি। গরিব অসহায় মানুষকে প্রোটেকশন দেওয়া একটা ব্যাটল, আরেকটা ব্যাটল হচ্ছে আমাদের করোনাকে মোকাবিলা করা। এই দুটি যুদ্ধ, এই দুটি লড়াই আমরা লড়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার সৎ এবং পরিচ্ছন্ন নেতৃত্বে আমরা ডাইনামিক লিডারশিপে আমরা আজকে যে করোনা প্রতিরোধের লড়াইয়ের আজকে আমরা নেমেছি, এই লড়াইয়ে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টাকাওয়ালা বড়লোকদের করোনা চিকিৎসায় স্পেশাল হাসপাতাল তৈরি সংবিধান পরিপন্থী। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা করেনি সরকার। সারা দেশে ত্রাণের জন্য হাহাকার চলছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের সিরাজদিখানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপি বারবার সকল দলকে নিয়ে মহামারী মোকাবেলার আহ্বান জানিয়ে আসছে, কিন্তু সরকার তা শুনছে না। লুটপাট আর চুরির উদ্দেশ্যেই সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় না। বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় গরিব, অসহায় ও দুস্থ মানুষদের সারা দেশে ত্রাণ বিতরণ করছে। নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড ক্ষুধা দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছে। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এরকম পরিস্থিতির জন্য যেরকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল তা সরকার নেয়নি। শুনতে পাচ্ছি টাকাওয়ালা লোক, বড় লোক, তাদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে। যদি করোনা হয় তাহলে সেখানে যাবে, কিন্তু গরিব মানুষের জন্য, নিরন্ন মানুষের জন্য, তাদের জন্য কোনো ব্যবস্থা সরকার করেননি। এটা সংবিধান পরিপন্থী কাজ সরকার করছেন, যে একই দেশের মধ্যে যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য প্রণোদনা, যা কিছু হচ্ছে সব বড়লোকদের জন্য। আর গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ওরা মরে যাক, ওরা রাস্তার মধ্যে লাশ থাকুক, এইটা হচ্ছে এই সরকারের নীতি। দুর্দিনে যে অল্প কিছু মানুষ জাতিকে পথ দেখান তাদের একজন ছিলেন ডক্টর সাদত হুসাইন।
তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, এমন মূল্যায়ন বিশিষ্টজনদের। ডক্টর সাদতের পেশাগত দক্ষতা, সততাকে অনুসরণ করবে পরবর্তী প্রজন্ম, এমন আশা তাদের। এখন আদর্শ, নীতি আদর্শ থেকে কোথায় যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আপনার কৌশল, এবং সেই কৌশলের মধ্যে আবার নীতি আদর্শের রং ঢংও চাপিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় 10 দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর সাদাত হোসাইনকে। কিডনি সহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই দক্ষ আমলা। ডক্টর সাদাত হোসাইন 2002 থেকে 2005 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ছিলেন। 2007 থেকে 2011 সাল পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সাদাত হোসেনের জন্ম 1946 সালে নোয়াখালীতে। 1969 সালে তিনি যোগ দেন পাকিস্তানের সিভিল সার্ভিসে। অংশ নেন 71-এর মুক্তিযুদ্ধেও। প্রবাসী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর 1972 সালে জামালপুর মহকুমার সাব ডিভিশনাল অফিসার এসডিও হিসাবে প্রথম সিভিল সার্ভিস পদে যোগদান করেন। এরপর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরে। কিছু মানুষ থাকেন যারা সংখ্যায় খুব বেশি হন না, এবং এই মানুষগুলো তাদের কর্ম, কৃতি, মেধা দিয়ে সমাজকে দিক নির্দেশনা দেন, গড়ে তোলেন। তারা যখন চলে যান, সমাজটি কিন্তু দরিদ্র হয়। ডক্টর সাদাত হোসেন তেমনি একজন মানুষ ছিলেন। তার যে আচার আচরণ, ব্যবহার, তার চাকরি জীবন, উনি সেক্রেটারি ছিলেন, কতগুলো প্রশাসনিক ছিলেন, কীভাবে চালাতেন, এগুলো যদি আমরা একটু অনুকরণ করি, অবশ্যই এটা তো আমাদের নিজের জন্য যেমন মঙ্গল হবে, আমাদের দেশের জন্যও তো সার্বিকভাবে মঙ্গল হবে। ডক্টর সাদাত হোসাইন অনেক সামাজিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন। একজন অভিজ্ঞ গবেষক হিসেবে কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থার পৃষ্ঠপোষকতায় বেশ কিছু প্রকল্পে। অনেক একাডেমিক নিবন্ধও লিখেছেন। ডক্টর সাদাতের প্রকাশিত বই 3টি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনায় লকডাউন পরিস্থিতিতে কৃষিতে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ মাসের মধ্যে হাওড়ের 4.5 লাখ হেক্টর জমির সব ধান কেটে ফেলা। উৎপাদন অব্যাহত রাখতে কৃষিখাতে ঘোষিত প্রণোদনা প্রান্তিক কৃষকদের কাছে ব্যাংকের মাধ্যমে সরাসরি পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। উৎপাদিত সবজির দাম পাওয়া নিশ্চিত করা সহ কৃষকদের হাতে সার, বীজ সময়মতো পৌঁছাতে লকডাউন পরিস্থিতিতে নতুন করে সমন্বয়ের কথা বলছেন তারা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী এবার হাওরে ধান আবাদ হয়েছে 4,45,000 হেক্টর জমিতে। এই ধান কাটতে প্রয়োজন হবে 84,000 কৃষি শ্রমিকের। হাওরের 7 জেলায় পাওয়া যাবে এর মাত্র 18%। প্রতিবারের মতো বাকি 65 থেকে 67,000 শ্রমিক আনতে হবে বাইরে থেকে। সব শ্রমিক মিলে এই ধান কাটতে সময় লাগবে 20 থেকে 25 দিন। লকডাউনে শ্রমিক সংকটের কারণে সময় মতো ধান ঘরে তুলতে পারবেন কিনা সেই সংশয়ে কৃষকরা। এই সমস্ত গ্রামের মানুষ ভাবতেছে কি যে আমরা এই খামলা কোথা থেকে পাবো, কিভাবে খেটে আনবো। এখন তো আমার হাতে টাকাই নেই, আমি কি করে আসে জমি কাটতে আনবো। ধান কাটার মেশিনটা দিলে আমাদের খুবই উপকার হইলো। আগামী মাসের শুরুতে হাওরে বন্যার পূর্বাভাসের দরুন সর্বোচ্চ গুরুত্ব ও শক্তি দিয়ে এই মাসের মধ্যে অবশ্যই সব ধান কেটে ফেলতে বলছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি 30 এপ্রিলের মধ্যে সব কেটে ফেলতে পারলে হয়তো আমরা নিরাপদে থাকতে পারবো। কিন্তু হাওড় অঞ্চলে এবছর পানি নেমেছে দেরিতে, যে কারণে কিছু অংশে, বিশেষ করে নিচু অংশে ধান লাগাতে একটু দেরি হয়েছে। সময় মতো ঠিক মতো পাকবে কিনা সেটা সন্দেহজনক, বাট পাকার উপযুক্ত হলেই যেন কেটে ফেলা হয়। ধান কাটা শ্রমিকদের জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে এই মুহূর্তে তারা যাতে নিরাপদে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারে তার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তারা মাঠে ঘাটে যখন ধান কাটবে তখন যেন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাটি নিশ্চিত করা যায়। লকডাউনে অন্যান্য খাতের মতো কৃষিখাতের কার্যক্রম বন্ধ হয়ে না গেলেও এরই মধ্যে সবজি সহ উৎপাদিত পণ্যের মূল্য না পাওয়া, সার, বীজ, ডিজেলের সরবরাহ ঘাটতি সহ দাম বৃদ্ধির নানা সমস্যা মোকাবেলা করছেন কৃষকরা। করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষিখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে 4% সুদে ঋণ পাবেন কৃষকরা।
তবে 5,000 কোটি টাকার এই ঋণ সহায়তা পাবেন মৌসুম ভিত্তিক ফুল, ফল, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ও প্রাণী সম্পদ খাতের চাষিরা। আর কৃষক ছাড়া যেসব উদ্যোক্তা কৃষিপণ্য কিনে সরাসরি বিক্রি করেন তারাও এই তহবিল থেকে ঋণ সুবিধা পাবেন। তবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশেষজ্ঞরা প্রান্তিক কৃষকদের সরাসরি নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই কৃষকদের প্রণোদনার জন্য 5,000 কোটি টাকার যে কৃষি ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটি যাতে কৃষকরা এই মুহূর্তেই পেতে পারে এবং কাজে লাগাতে পারে, তার জন্যে যাদের খেলাপি ঋণ আছে অথবা যাদের বিরুদ্ধে সার্টিফিকেট কেস আছে, সেগুলোকে অন্তত এই মুহূর্তে স্থগিত রেখে তাদের নতুন করে কৃষি ঋণ পাওয়ার ব্যবস্থাটিকে সুগম করে তুলতে হবে। কৃষি ব্যবস্থাতে সরকার প্রণোদনা দিচ্ছেন, এই প্রণোদনাটা যেন একেবারে প্রান্তিক চাষি তাদের কাছে যাতে পৌঁছায় এবং অ্যাকশন ওরিয়েন্টেড, মানে কি কাজের জন্য টাকা দেওয়া হচ্ছে। একটা টাকা আমি দিয়ে দিলাম, তিনি চাল ডাল কিনে খেয়ে ফেললেন, এটা যেন না হয়। তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই তালিকাটা স্বচ্ছ করতে হবে। তালিকাটা উপজেলা কৃষি অফিসার, ইউনিয়ন পর্যায়ে কৃষি অফিসারের দপ্তরে টাঙানো থাকবে, যাতে সবাই জানছে কারা টাকাটা পাচ্ছে। এই সংকট মুহূর্তে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে আরও জোরালো কার্যক্রমের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আবাস গড়ার বহু আকাঙ্ক্ষিত গ্রিন কার্ড কর্মসূচি 2 মাসের জন্য স্থগিতের আদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রাত্যহিক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, আগামী 60 দিনের জন্য গ্রিন কার্ড কর্মসূচি স্থগিতের নির্বাহী আদেশে সই করেছেন তিনি। প্রয়োজনে স্থগিতা দেশের সময়সীমা আরও বাড়ানোর আভাসও দিয়েছেন। জানান, মার্কিন শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে চাকরির বাজার ও অর্থনীতির ওপর করোনার নেতিবাচক প্রভাব দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আদেশ জারির ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীরা তাদের পরিবারের সদস্যদের সেখানে নেয়ার যে ধারাবাহিক প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তা বন্ধ থাকবে। তবে 21 বছরের কম অবিবাহিত ব্যক্তি এবং মার্কিন নাগরিকত্ব পাওয়া স্বামী বা স্ত্রী তার জীবনসঙ্গীকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না। গ্রিন কার্ড কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অন্তত 50,000 মানুষকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হয়। অবশ্য সমালোচকদের দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অভিবাসী বিরোধী কঠোর নীতি বহাল রাখার অপচেষ্টা এটি। এক্ষেত্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে পুঁজি হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনায় বিশ্বে প্রাণহানি 1,85,000-এর কাছাকাছি। যুক্তরাজ্যে সদ্য উদ্ভাবিত টিকা আজ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। করোনার উপসর্গে চাঁদপুর ও চুয়াডাঙ্গায় 2 নারীর মৃত্যু। বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ অনেকে আক্রান্ত। শেখ হাসিনার গুণেই দুর্যোগ মোকাবেলায় সাফল্য বলেছেন কাদের। ধনীদের জন্য স্পেশাল হাসপাতাল অসাংবিধানিক, অভিযোগ রিজভির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।